কি হয়েছিল? টপ ডাউন বটম আপ অ্যাপ্রোচ না? হ্যালো, কত অবধি হয়েছিল? ওই তো স্যার প্রসেস গুলো পড়াচ্ছিলেন তো আগের দিন, ডিপোজিশন প্রসেসটা কি শুরু হয়ে গেছে? মানে বল মিলিং টল মিলিং শুরু হয়ে গেছে? না, শুধু ওই প্রসেস গুলোর নামগুলো, ভাগ টাগ গুলো, এইগুলোই তো বলেছিলেন। ভাগগুলো হয়েছিল আর এপিট্যাক্সি হয়েছিল, তাই তো? এপিট্যাক্স মানে শুধু আগের দিন নামগুলোই বলেছিলেন, আর ভাগগুলো মানে এপিট্যাক্সিটা মনে হয় বলেছিলেন ওই একটা ক্রিস্টালের উপর আরেকটা দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। এবার ফার্স্টে আমরা পড়বো ফার্স্ট যে মেথড, সেটাকে বলে মেকানিক্যাল। তার মেন যেটা, সেটা হচ্ছে বল মিলিং। জিনিসটা কেমন? এরকম একটা গোল ক্লোজ চেম্বার, ওকে। এইখানে 30 ডিগ্রিতে আর 60 ডিগ্রিতে আমাদের একটা হোল্ডার থাকে, মানে অ্যাক্সিসটা এরকম 32, এটা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। এর মধ্যে কতগুলো হার্ড বল রাখা থাকে, মেটালিক বল। এই জিনিসটা এরকম ভাবে টিল্টেড থাকে, জিনিসটা সোজা গোল নয় আর কি। 30 ডিগ্রিটা পরে আসছে। ওকে, এর মধ্যে কি থাকে? কতগুলো বল থাকে। হার্ড বল। ফার্স্টে কি করা হয়, তুমি একটা বাল্ক মেটেরিয়াল নিয়ে তাকে গুঁড়ো করে স্যান্ড ফর্মে আনা হয়, স্যান্ড পার্টিকেল। ওকে, বালির মতন গুঁড়ো গুঁড়ো মেটেরিয়ালকে এর মধ্যে দেওয়া হয়। ওকে, দিয়ে কি করা হয়, এইটাকে এই অ্যাক্সিস বরাবর এরকম ভাবে হাই স্পিডে ঘোরানো হয়। যদি ঘোরানো হয় কি হবে? বলগুলো ঘুরবে ওর সাথে। বলগুলো ঘুরবে। কিরকম ভাবে ঘুরবে দেখো, বল এবং এই ওয়ালের যে ফ্রিকশন, এই ফ্রিকশনটা যতক্ষণ গ্রেটার দেন mg থাকবে, ততক্ষণ বলটা এই ওয়ালের সাথে উপরে উঠবে, রাইট? উঠে যেই ফ্রিকশনটা কমে যাবে, অমনি বলটা নিচে এসে পড়বে। বুঝা গেল তো? এরকম ভাবে সবকটা বলেরই তাই হবে। র্যান্ডামলি উপরে উঠবে, নিচে পড়বে, উপরে উঠবে, নিচে পড়বে। পড়তে পড়তে এই পার্টিকেলটা, এটা খুব হেভি বল, তো কি হবে, এই পার্টিকেলটার মধ্যে এই যে স্যান্ড পার্টিকেল গুলো রয়েছে, সেগুলো ক্রমশ ভাঙতে থাকবে। একটা বড় থেকে অনেকগুলো টুকরো হবে, অনেকগুলো টুকরো থেকে অনেকগুলো টুকরো হবে, অনেকগুলো টুকরো থেকে আরো অনেকগুলো টুকরো হবে, এরকম ভাঙতে থাকবে। ওকে, এই যে ফ্রিকশনটা করা হয়,
এই ফ্রিকশনটা এবং এই বল এবং ওয়ালের যে ফ্রিকশনটা এমন ভাবে রাখা হয় সো দ্যাট এইটা আপ টু 60 ডিগ্রি অব্দি কোণ 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 করে থাকে, আর লোয়ার পোর্শনটা 30 ডিগ্রিতে কোণ করে থাকে। ওকে, কেন কি আমার জানি আর ফাইনাল যে রেজাল্টটা সেটা আমরা জানো এই অ্যাঙ্গেলে পাই। তো এখানে কি করা হয়, এখানে একটা কালেকশন চেম্বার করে রাখা হয়। কালেকশন চেম্বার রাখা, ঠিক আছে। এবার কালেকশন চেম্বারে কি হয়, এখানে কতগুলো ফিল্টার লাগানো থাকে। ওকে, এবারে প্রসেসটা দেখো কি হচ্ছে, বলগুলো ঘুরছে, বলটা একটা সার্টেন হাইট অব্দি পৌঁছে ধুম করে গিয়ে পড়ছে। তো বলটা যে প্রেসারটা এখানে অ্যাপ্লাই করছে, যে ফোর্সটা অ্যাপ্লাই করছে কত, এইটা অ্যাপ্লাই করছে, যখন পড়ছে ফ্রি ফল হচ্ছে। ফ্রি ফলের দরুন এখানে জিনিসটা যত ছোট হবে, এই এরিয়াটা যত ছোট হবে এটার উপর প্রেসারটা তত বেশি পড়বে, এবং জিনিসটা টুকরো টুকরো হয়ে ভেঙে যাবে। কিন্তু সবকটা পার্টিকেল কি সমান ভাঙবে? সেটা তো সম্ভব না, সেটা সম্ভব নয়। তাহলে একটা ডিস্ট্রিবিউশন ভাঙবে। জেনারেলি খুব ভালো বল মিলিং, এমনি এভারেজ বল মিলিং এ এভারেজ পার্টিকেল সাইজ 5 ন্যানোমিটার অব্দি পাওয়া যায়। খুব ভালো বল মিলিং 2 ন্যানোমিটার থেকে 20 ন্যানোমিটারের ডিস্ট্রিবিউশন তৈরি করতে পারে। ওকে, এইবারে ধরো আমার এখানে একটা মিক্সচার অফ পার্টিকেল তৈরি হলো, তাই তো? কেউ 2 ন্যানোমিটার, কেউ 20 ন্যানোমিটার, কেউ 100 ন্যানোমিটার, কেউ 1 মাইক্রোমিটার, এরকম তৈরি হবে, সমান ভাঙবে না কখনোই। এইবারে যখন কালেকশন ইউনিটে এলো, কালেকশন ইউনিটে এখানে আমরা ধরো আমরা চাইছি 2 থেকে 20 ন্যানোমিটারের পার্টিকেল চাইছি, তাহলে ফার্স্ট লেভেলে আমরা 20 ন্যানোমিটারের একটা ফিল্টার রেখে দেবো। বুঝা গেল? তাহলে যে যে পার্টিকেল 20 ন্যানোমিটার বা তার থেকে ছোট তারা এই চেম্বারটায় পৌঁছে যাবে। এখানটায় আমার জালটা আছে, তাহলে এই চেম্বারটায় যাবে কি 20 ন্যানোমিটার বা তার থেকে ছোট। এগ্রি? হ্যাঁ স্যার। বড়গুলো ঘুরতে থাকবে আবার, তাই তো? এইবার এইখানটায় ধরো আমি 15 ন্যানোমিটারের একটা ছাঁকনি রাখলাম, তাহলে কি হবে, এই তলা থেকে আমার 15 বা তার থেকে ছোটগুলো যাবে। তার মানে এই জায়গাটায় আমার কি হলো, 15 থেকে 20 ডিস্ট্রিবিউশন হলো, রাইট? এইখানটায় ধরো 10 ন্যানোমিটারের ছাঁকনি আছে, এখানে ধরো 10 ন্যানোমিটারের ছাঁকনি আছে, তাহলে এইখানটায় কত হবে, 10 থেকে 15 ডিস্ট্রিবিউশন হবে। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। স্যার ফিল্টারটা একবার বলুন। হ্যাঁ, কোনটা? ওই ফিল্টার না কি ফাইনটা ওইটা একবার বলুন। ফিল্টার। ও ফিল্টার, আচ্ছা হ্যাঁ ফিল্টারটা একবার বলুন। ফিল্টারটা কি, প্রথমে ধরো আমি 2 থেকে 20 ন্যানোমিটার পার্টিকেল ডিস্ট্রিবিউশন চাইছি, তাহলে একদম মুখে আমি কি লাগাবো, যেখান দিয়ে বল মিল থেকে যেখানে বেরিয়ে আসছে
সেখানে আমি 20 ন্যানোমিটারের একটা ছাঁকনি ফিল্টার মানে ছাঁকনি লাগিয়ে দিলাম। তাহলে কি হবে? 20 ন্যানোমিটারের নিচে যত পার্টিকেল আছে সবাই বেরিয়ে আসবে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আর তার একটু তলায় আমি 15 ন্যানোমিটারের একটা ছাঁকনি লাগালাম, তাহলে কি হবে? 15 নিচে যা আছে ওগুলো নিচে নেমে যাবে, আর 15 থেকে 20 ওই মাঝখানটায় পড়ে থাকবে। হুম হুম। এরকম ভাবে সমান তুমি চলতে থাকতে পারো। রাইট? এইভাবে আমরা মেকানিক্যাল পদ্ধতিতে ন্যানো পার্টিকেল তৈরি করে থাকি। এটা সুবিধাটা কি? কস্ট এফেক্টিভ, এবং একবার ইনস্ট্রুমেন্টটা বসালে এটা কন্টিনিউয়াসলি কাজ করতে থাকতে পারে, কন্টিনিউয়াসলি তোমার সাপ্লাই দিতে থাকবে ন্যানোমিটার, তাই তো? কিন্তু স্যার এই পার্টিকেল গুলো মানে কি বলবো, স্ট্রাকচার গুলো কি সব সেম হবে? সেগুলো না না না, ডিফারেন্ট হবে, ওটাই তো আসছি। সুবিধাগুলো কি কি বলছি প্রথমে। কন্টিনিউয়াসলি তুমি চালাতে থাকতে পারো, আর তোমার ন্যানোমিটার সাপ্লাই হতে থাকবে ন্যানো পার্টিকেল, তাই তো? সুতরাং মাস প্রোডাকশনের জন্য খুব ভালো জিনিস, কন্টিনিউয়াস তুমি পেতে পারো। আর অসুবিধাটা কি? এবং খুব ছোট সাইজ অব্দি, 2 ন্যানোমিটার যথেষ্ট ছোট সাইজ অব্দি তুমি রিচ করতে পারো, এটা হচ্ছে সুবিধা। আর অসুবিধাটা কি? শেপ। জিনিসটাকে যখন ভাঙছো, এদের প্রত্যেকের শেপ কি সমান হবে? হতে পারে? কখনোই হবে না। কখনোই হবে না। তার মানে এক একটা আমাদের প্রপার্টি কি, শেপ এবং সাইজ দুটোর উপর ডিপেন্ড করে। সো সাইজ মেনটেন করতে পারলেও তুমি শেপ মেনটেন করতে পারছো না। Okay? জেনারেলি স্যার যখন ওই ফিল্টারের মধ্যে দিয়ে পাঠানো হবে তখন তো ওই সিস্টেমটাকে ভাইব্রেট করাতে হবে। হ্যাঁ, এই টোটাল সিস্টেমটাই ভাইব্রেট করছে। হ্যাঁ, তার জন্য তো আরো কিছু পার্টিকেল আর কি ক্ষুদ্রতে ভেঙে যাবে আর কি। ভেঙে যেতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে সেক্ষেত্রে ছোট পার্টিকেল তৈরি হবে। হ্যাঁ, সেক্ষেত্রে বড়টা আর কি পাওয়ার কোয়ালিটি কমে যাবে, তো অনেক কম পাবো আর কি। না, বড় অতটাও ভেঙে যাবে না। জিনিসটা হচ্ছে এরকম, এইটা যত তোমার জিনিসটা ছোট হবে না, তত ওর হার্ডনেস বাড়তে থাকে, ঠিক আছে? পার্টিকেল যত ছোট হয় তার হার্ডনেস বাড়তে থাকে, আর তার হার্ডনেস যত বাড়তে থাকবে, তো ডেফিনেটলি অত সহজে সে ভাঙবে না। তারপরে ওই এমজি এর পরিমাণটাও তো কমে যাচ্ছে, মানে ভাঙার ফোর্সটাও তো কমে যাচ্ছে। হ্যাঁ, ভাইব্রেশনের শুরু তো ভাঙাটা কি হবে? ঠিক আছে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বল মিলিং মেথড। ক্লিয়ার? আর একটা মেথড খুব ইম্পর্টেন্ট, ইজ লিথোগ্রাফি। most important for semiconductor, metal also, মেটালের ক্ষেত্রেও, এবং মোস্ট ইম্পর্টেন্ট ফর সেমিকন্ডাক্টর। জিনিসটা হচ্ছে
ধরো আমি তোমাকে বললাম আমাকে একটা ন্যানো পিএনপি ট্রানজিস্টর তৈরি করে দাও, তুমি কি করে দেবে? ন্যানো সাইজে আবার পিএনপি বানাতে হবে, তো সম্ভব নয় ডোপিং করে, তাই না? মানে সম্ভব নয় নয়, অনেক লম্বা প্রসেস হতে পারে। তো আমি কি করব, প্রথমে বাল্ক পিএনপি বানিয়ে নেব, তারপরে তাকে কেটে কেটে টুকরো করে নেব, নিয়ে আমি ন্যানো পিএনপি বানাবো। এই হচ্ছে লিথোগ্রাফি অ্যান্ড এচিং। জিনিসটা কি, প্রথমে লিথোগ্রাফি কি হয়? লিথোগ্রাফি হচ্ছে অনেক রকমের হয়। ফটোলিথোগ্রাফি, বি ইলেকট্রন বিম লিথোগ্রাফি, সি এক্স-রে লিথোগ্রাফি, ডি এক্সট্রিম ইউভি লিথোগ্রাফি। বোঝা যাচ্ছে? দেখা যাচ্ছে? এগুলো জাস্ট নাম, বোঝার কিছু নেই। ফোকাসড আয়ন বিম লিথোগ্রাফি, এফ। ন্যানো ইমপ্রিন্ট লিথোগ্রাফি, জি। স্ক্যানিং প্রোব লিথোগ্রাফি। এর মধ্যে এই দুটো একটু আলাদা টেকনোলজি, আলাদা টেকনিক। এগুলোকে বলা হয় রেসিস্টিভ ফ্রি লিথোগ্রাফি টেকনিক। আর এইগুলো সব একই টেকনিক। এটাই কি করা হয়, ইউজড রেজিস্টিভ মেটেরিয়ালস। এটা থেকে কি বুঝলে বলো তো? মানে স্যার লাস্ট দুটো প্রসেসের ক্ষেত্রে রেজিস্টিভ ফটো রেজিস্ট ইউজ করা হয় না, আর আগের গুলোতে ইউজ করা হয় এরকম। একদম। তো বাকি সবগুলো একই রকম রেজিস্টিভ মেটেরিয়াল ইউজ করা হয়। ওকে, তো তোমাদের পিএন জাংশন তৈরি করতে আমরা ফটোলিথোগ্রাফির একটা আইডিয়া ছিল, রাইট? মনে আছে তোরটা? হ্যাঁ হ্যাঁ, ছিল ছিল। তোমাদেরই তো ছিল নাকি ফটোলিথোগ্রাফি আগের বছর? হ্যাঁ, আগের সেমিস্টার। আগের সেমিস্টারে। তো ওই টেকনিকটা, জিনিসটা কি তাহলে রেজিস্টিভ মেটেরিয়াল কত রকমের মনে আছে ঝটপট? রেজিস্টিভ মেটেরিয়াল কি এবং কত রকমের? রেজিস্টিভ মেটেরিয়াল হচ্ছে কাইন্ড অফ পলিমার।
কাইন্ড অফ পলিমার। হতে পারে, আর কি কি হতে পারে, সলভেন্ট হতে পারে ইত্যাদি। এগুলোর জিনিসটা কি, এর মধ্যে যদি কোনো বিম পড়ে তাহলে যেটা এক্সপোজড পোর্শন অন দা বিম সেইটা হার্ডেন হয়ে যাবে, বাকি পোর্শনটা সফটেন থাকবে। এটা একটা কাইন্ড হতে পারে। আর একটা কাইন্ড কি হতে পারে, যেখানে এক্সপোজ থাকবে সে সফটেন হয়ে যাবে, বাকি পোর্শনটা হার্ডেন থাকবে, রাইট? আমাদের ওই ট্রানজিস্টার ফ্যাব্রিকেশনের সময় তো এমনি করা হয়েছিল, SiO2 লেয়ারটাকে সফটেন করে ওটাকে সফটেন করে ওই করা হয়েছিল। তাহলে দুই রকমের ফটোরেজিস্ট, দুই রকমের রেজিস্ট হয়। এক হচ্ছে পজিটিভ রেজিস্ট, একটা হচ্ছে নেগেটিভ রেজিস্ট, তাই তো? মনে আছে তো? আমরা তো একটাই মানে ফ্যাব্রিকেশনের সময় একটাই পড়েছিলাম, এবার ভাগগুলো তো পড়িনি। না, ভাগগুলো বলে দিয়েছিলাম, তোমরা ইউজ একটাই করেছিলে। আমরা তো টিভিতে পড়েছিলাম। আচ্ছা, ওই পিএন ডাইরেক্ট ফেব্রিকেশন। হ্যাঁ, ওই ট্রানজিস্টার মসফেট করানোর সময় করেছিল। মস পড়ানোর সময়। আচ্ছা, যাই হোক, তাহলে ওই রকম দু রকমের হয়, একটা হচ্ছে পজিটিভ ফটোরেজিস্ট, একটা হচ্ছে নেগেটিভ ফটোরেজিস্ট। তুমি যে কোনো এক রকমই ইউজ করতে পারো, তোমার কোনো এখানে বাধ্যবাধকতা নেই যে এটাই করতে হবে। অ্যাকচুয়ালি তোমার ল্যাবে যা অ্যাভেলেবেল তার উপর করতে হবে। ওকে, এইবার মেথডটা কি? মেথডটা হচ্ছে, এখানে ধরো ফটোরেজিস্টটাই বলছি, ফটোলিথোগ্রাফিটাই বলছি। হোয়াট ইজ ফটোলিথোগ্রাফি মেথড? এখানে একটা সোর্স থাকে, ওকে, এখানে একটা লেন্স দেয়া থাকে, এখান দিয়ে যে আলো বেরোচ্ছে তাকে প্যারালাল করার জন্য। হলো? ক্লিয়ার? এইবার কি করা হয়, এখানে একটা মাস্ক ইউজ করা হয়। মাস্ক আর কিছুই নয়, ওই ট্রান্সপারেন্ট একটা মেটেরিয়াল, তার মধ্যে একটা নন ট্রান্সপারেন্ট লেয়ার। ওকে, এটা তুমি তোমার ইচ্ছা মতন শেপ সাইজ তুমি করতে পারো, কম্পিউটারে করে বসিয়ে দেবে। ওকে, এইবার এই ট্রান্সফারের মধ্যে দিয়ে যে লাইটটা আসছে সে কিরকম হবে বলতো? এই পোর্শনটা শ্যাডো হয়ে আসবে, লাইট আসবে না, বাকি পোর্শনটা লাইট আসবে। এগ্রি? আরেকবার বলুন স্যার। এই যে এই পোর্শনটা এরকম একটা জিনিস যে ট্রান্সপারেন্ট মেটেরিয়াল, মাঝখানে একটা কালো রঙের কালি লাগিয়ে দিয়েছো, এইবারে তার উপর তুমি আলো ফেললে, আলোটা কিভাবে এপাশে এসে পৌঁছবে? এখানটায় ওই কালো জায়গাটা বাদ দিয়ে বাকিটা এসে পৌঁছবে আলোটা। হ্যাঁ হ্যাঁ। ওকে, এইবার তুমি এইখানটায় আবার একটা লেন্স রাখো, সো দ্যাট এই টোটাল সিস্টেমটা একটা জায়গায় ফোকাস হয়। ওকে, ফোকাসটা একটা জায়গায় হয়, সেটার নাম দিলাম সাবজেক্ট।
সাবস্ট্রেট বা যেটার ওপর আমরা লিথোগ্রাফি করতে চাইছি। সাবস্ট্রেট বলাটা ভুল, এটা হচ্ছে আমার ফটো রেজিস্ট মেটেরিয়ালের ওপর, ফোকাসটা করা হলো ফটো রেজিস্টের ওপর। তাহলে ফটো রেজিস্টে কি দেখা যাবে? বুঝতে পারলাম না। ফটো রেজিস্টের ওপর দেখো একটা জিনিস এগ্রি করবে কিনা ভাবো, ফটো রেজিস্টের ওপর এই যে জিনিসটা আমি দিয়েছি মাস্ক, এর একটা রেপ্লিকা এখানটায় তৈরি হবে। হ্যাঁ, ওই সেটটা যেটা শ্যাডো হয়ে যাবে আর কি, ওই portion-টা। এতটা দিয়ে আলো আসছে, এতটা দিয়ে শ্যাডো আসছে, ওর যে একটা পিকচারটা সেটা এখানটায় ফোকাস হবে, হ্যাঁ হবে তো? হ্যাঁ। এইবারে বলো এটার এরিয়াটা কিসের কিসের উপর ডিপেন্ড? এই যে লেন্থটা হুম। কতটা জায়গায় এর রেপ্লিকাটা তৈরি হবে কিসের উপর ডিপেন্ড করবে? ওটা লেন্সের উপর ডিপেন্ড করবে, আর লেন্স থেকে ওই যে ফটো রেজিস্টার ডিসটেন্সের উপর। লেন্স থেকে ফটোরেজিস্ট কতটা ডিস্টেন্সে রয়েছে তার উপর ডিপেন্ড করবে, হ্যাঁ, এক নম্বর। তারপরে ওই লেন্স দুই নম্বর ডিপেন্ড করবে সেটের উপর ডিপেন্ড করবে লেন্সটা কেমন আর কি। লেন্সটা কেমন, লেন্সটা কেমন মানে ফোকাল লেন্থের উপর ডিপেন্ড করবে। ফোকাল লেন্থ আর ওয়েভলেন্থের উপর। ফোকাল লেন্থ তো এই লেন্থের সাথে রিলেটেড হয়ে যাবে, আর ওয়েভলেন্থ মানে লেন্সটা যদি সিলিন্ড্রিক্যাল হয় বা ওয়েভ লেন্থের, ওয়েভ লেন্থ অফ লাইটের উপর ডিপেন্ড করবে, রাইট? এগ্রি তো? স্যার ওয়েভলেন্থ কিভাবে একটা প্যারামিটার একটু বলবেন আরেকবার? একটা তুমি লাইটকে এনে একটা পয়েন্টে ফেলছো, তাই তো? যাকে আমরা পারফেক্টলি ফোকাস বলি। হোয়াট ইজ দিস পারফেক্ট ফোকাস? একটা পয়েন্ট মানে তো তার কোনো এক্সিস্টেন্সই নেই, ঠিক কি ভুল? হ্যাঁ স্যার কিছুটা। তো পয়েন্টে আমি যখন ফোকাস করছি, একদম এক্সাক্ট ফোকাস হয়েছে, ধরো এইটা এই এলটা আমি পারফেক্টলি ফোকাল লেন্থে রেখেছি সো দ্যাট একদম পারফেক্টলি পয়েন্টে ফোকাস। তো সেই পয়েন্টের যে ডায়ামিটারটা সেটা কিসের উপর ডিপেন্ড করবে? স্যার পয়েন্টের ডায়ামিটার কি করে বলবো? পয়েন্ট তার মানে পয়েন্ট হবে না, একটা লেন্থ নেবে, ও একটা ডায়ামিটার নেবে, হ্যাঁ হ্যাঁ। মানে এরকম একটা কিছু পাবে। এবার কথা হচ্ছে আমি একটা ব্লু লাইট দিলাম, একটা গ্রিন লাইট দিলাম, একটা রেড লাইট দিলাম, একটা ইউভি লাইট দিলাম, প্রত্যেককে কি একই ডায়ামিটারে একই জায়গায় ফোকাস হবে? না, প্রত্যেকটার জন্য তো ফোকাল লেন্থটা চেঞ্জ হবে। ফোকাল লেন্থ চেঞ্জ হবে এবং ডায়ামিটারটাও চেঞ্জ হবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তো যে ডিপেন্ড করে হচ্ছে মানে মিনিমাম যে পয়েন্ট আমি ওয়েভ পাবো, যে ডায়ামিটার পাবো, দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু ওয়েভ লেন্থ। ওকে, আমি এর থেকে নিচে ফোকাস করতে পারবো না। স্যার ফোকাল লেন্থ তো ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে না। ফোকাল লেন্থের কথা বলছি না, হ্যাঁ ফোকাল লেন্থটা তুমি ঠিকঠাক রেখেছো, হ্যাঁ। রাখার পরে তো তুমি একটা পয়েন্ট পাচ্ছ না, তারপরেও তুমি একটা সার্কেল ডায়ামিটার পাচ্ছ বা একটা লেন্থ পাচ্ছ, সেই লেন্থের কথা বলছি। স্যার ও যে বললো ফোকাল লেন্থটা ওয়েভলেন্থের উপর নির্ভর করে না, ওটা তো করে স্যার আসলে। করে, ফোকাল লেন্থ তো ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করে, কারণ ব্লু লাইট এক জায়গায় ফোকাস হবে, গ্রিন লাইট আরেক জায়গায় ফোকাস হবে।
স্যার বলছি মানে লেন্সের ফোকাল লেন্থের যে লেন্স মেকার্স ফর্মুলা ওখানে তো মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থাকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তো মানে লাইটের ওয়েভলেন্থ চেঞ্জ হওয়ার সাথে সাথে চেঞ্জ হয়ে যায় মেটেরিয়ালের, তাহলে তো ফোকাল লেন্থ ডিপেন্ড করে ওয়েভলেন্থের ওপর। ফোকাল লেন্থ করুক না, আমি ফোকাল লেন্থটাকে তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। বোঝো একটা জিনিস ভালো করে। হ্যাঁ হ্যাঁ, বাট ধরো স্যার আমি- ফোকাল লেন্থটা পাল্টে গেলে মানে লাইট যে রেস গুলো ওই লেন্স থেকে বেরোতে সেটা কতটা কনভার্জিং হবে সেটা তো ফোকাল লেন্থটাই ঠিক করে দেবে, তাহলেই তো মানে সার্কেলটার ডায়ামিটার কি রেডিয়াস চেঞ্জ হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, চেঞ্জ হলো তো। এইবারে আমি এটার ধরো একটা ফোকাল লেন্থ হচ্ছে 1.2 মিলিমিটার, আর একটার হলো 1.21 মিলিমিটার। ওকে, আমি তো আর সাদা আলো ইউজ করবো না ফটোলিথোগ্রাফি করতে, একটা পার্টিকুলার ওয়েভলেন্থের লাইট ইউজ করব। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো যদি পার্টিকুলার লাইটের ওয়েভলেন্থ ইউজ করি, আমি জানবো তার ফোকাল লেন্থ কত। হ্যাঁ স্যার। আমি সেই জায়গায় প্লেস করে দেবো, মানে এই ডিটা আমার হাতে রয়েছে, এই ডিটাকে আমি সেইভাবে অ্যাডজাস্ট করব। করে ফেললাম, বোঝা গেল? হ্যাঁ স্যার। এর পরেও ওটা কি আমি একটা এক্সাক্ট পয়েন্ট পাবো? পাবো না। এর পরেও যে ডায়ামিটারটা ডিপেন্ড করবে সেইটা অ্যাপ্রক্সিমেটলি ওয়েভলেন্থের উপর ডিপেন্ড করবে। স্যার হ্যাঁ, স্যার বলছি এখানে ইন্টেন্সিটি অফ লাইট কি কোনো ম্যাটার করবে? না, আচ্ছা আচ্ছা। ইন্টেন্সিটি অফ লাইট ম্যাটার করবে রিঅ্যাকশন করাতে, এই ফোকাসের সাথে কোনো সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আছে। হ্যাঁ। কিন্তু ফটো রেজিস্টার মধ্যে তো একটা রিঅ্যাকশন করাতে হবে। আচ্ছা আচ্ছা। সে কতটা মিনিমাম ফোটন অ্যাবজর্ব করার পরে রিঅ্যাকশনটা করবে তার উপর ডিপেন্ড করবে ইন্টেন্সিটিটা। আচ্ছা আচ্ছা। ওকে, তো আমি যদি ফটোলিথোগ্রাফি ইউভি দিয়ে করি, আমার মিনিমাম লেন্থ কত হবে? ধরো 230 ন্যানোমিটার। ইলেকট্রন বিম করলে 120 না 130 ন্যানোমিটার হয় ইলেকট্রন বিম করলে। এক্স রে ওয়েভলেন্থ কত ওয়েভলেন্থ এক্স রে জানো? আমস্ট্রং এ হয়তো অ্যাংস্ট্রম অর্ডারের হয়। তো ডিপেন্ডিং অন দিস ওয়েভলেন্থ আমরা এই মিনিমাম থিকনেসটাকে সেট করি আর কি, যার জন্য এতগুলো লিথোগ্রাফি পদ্ধতি এলো। ফটো, ইলেকট্রন বিম, এক্স রে, এক্সট্রিম লিথো, ইউভি, ফোকাসড আয়ন বিম, এটা সবই কি করছে, এই ন্যানোমিটার ওয়েভলেন্থটাকে চেঞ্জ করে করে ছোট করার চেষ্টা। ক্লিয়ার? স্যার লেন্সের সেটটা ডিপেন্ড করবে না কেন স্যার? হ্যাঁ, লেন্সের সেটটা ডিপেন্ড করবে না কেন স্যার? লেন্সের সেট ওটা আমি হ্যাঁ বাইফোকাল নিচ্ছি না ডিপেন্ড করবে তো, কনভেক্স নিচ্ছি। ডিপেন্ড করবে তো, ফোকাল লেন্থটা চেঞ্জ হবে। হ্যাঁ মানে সেটটা যদি উপরে আমার যদি স্কোয়ার থাকে, ওই যে ইয়েলো প্লেনটা মাস্কে যেটা সেটটা হচ্ছে, ওটা আমি যখন ফোকাস করছি যে লেন্সের মধ্যে দিয়ে আসছে ওটার তো একটা এফেক্ট থাকবে। হ্যাঁ থাকবে, কিন্তু সেই এফেক্টটা কার উপর ফেলবে? এই ডিস্টেন্সটার উপর ফেলবে। এফেক্ট যেটা ফেলবে সেটা কার উপর ফেলবে? এই ডিস্টেন্সটার উপর, তাই না? এই ডিস্টেন্সটার উপর ফেলবে। এই ডিস্টেন্সটা এইগুলোর উপর ফেলবে ফোকাস, লেন্সের শেপ, সাইজ ইত্যাদি, তাই তো? মানে আমি যদি ওখানে যদি অবতল লেন্স ইউজ করি তাহলে তো মানে ওখানে মানে হবেই না, মানে আর কি মানে ওটাই বলতে তো হবেই না। হ্যাঁ মানে ওই রকম যদি আলাদা কোনো সেট সিলিন্ড্রিক্যাল লেন্স হয় তাহলে তো সেট গুলো তো চেঞ্জ হয়ে যাবে। হবে, তাহলে তো কাজটাই হলো না। হ্যাঁ মানে ওটাই বলছি আর কি। হ্যাঁ, তোমায় তো কাজটা করতে হবে।
তাহলে অবশ্যই আমি ডিপেন্ড করবে, কিন্তু কি করবে, ধরো আমি এই কনভেক্স না করে আমি প্লেনো কনভেক্স করে দিলাম, করতেই পারি, হ্যাঁ মানে ওই যে সারফেসটা হচ্ছে প্লেনো কনভেক্স করে দিলাম। স্ফেরিক্যাল সারফেস যেটা হচ্ছে ওটা যদি আমার পুরো মানে স্ফিয়ারের যদি পার্ট না হয় তাহলেও তো শেপটা একটু ডিসটরশন হবে। হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে যেটা করবে না সেটা নিয়ে তো আমরা ভাবছি না, হ্যাঁ যে ফোকাস করতে পারে তার কোনটা চেঞ্জ হবে, ফোকাল লেন্থটা চেঞ্জ হবে, আর তো কিছু না। হ্যাঁ তার মানে আমার জিওমেট্রিটা, আমার এই যে স্ট্রাকচারটা বানালাম এই স্ট্রাকচারের জিওমেট্রিটা চেঞ্জ হবে, আর কিছু না। হ্যাঁ হ্যাঁ মানে ওই জিওমেট্রি চেঞ্জটাই কথাই বলছে। হুম, এটার ডিস্টেন্সটা বাড়বে কমবে ইত্যাদি ইত্যাদি হবে, কি একটু অ্যাঙ্গেলে বসবে এইসব হবে। ঠিক আছে। ওকে, তো এই গেল আমাদের ফটো লিথোগ্রাফি বা ওই লিথোগ্রাফি সেট আপটা এরকম ভাবে করা। তো ফটো লিথোগ্রাফিতে লেন্স ইউজ করব, ইলেকট্রন লিথোগ্রাফিতে ইলেকট্রন লেন্স করব। ইলেকট্রন লেন্স কি জানো? ইলেকট্রন লেন্স কি? একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড, সেটা দিয়ে ফোকাস করা, সেটা ইত্যাদি ইত্যাদি মেথড আছে। করে আলটিমেটলি টার্গেট হচ্ছে ফটো রেজিস্টের মধ্যে রেপ্লিকা তৈরি করা। তো প্রথমে আমি কি বলছিলাম, আমরা স্টার্ট করব একটা এনপিএন ট্রানজিস্টর তৈরি করতে। কি করব, প্রথমে আমরা বড় সিলিকন নিয়ে 3 ডাইমেনশনালি আঁকি, দাঁড়াও। প্রথমে আমরা বাল্ক এনপিএন ট্রানজিস্টর তৈরি করে ফেললাম। ওকে, তারপরে কি করব, এর উপরে আমরা ফটোরেজিস্ট মেটেরিয়ালটা, থিন একটা ফটোরেজিস্ট মেটেরিয়াল গ্লো করে দেবো। ওকে, বাল্কের উপর। এইবারে কি করব, আমরা যে শেপ বানাতে চাইছি সেই শেপের একটা মাস্ক ইউজ করব। এর উপর একটা মাস্ক ইউজ করব। মাস্কটা ধরো এরকম আছে। এরকম যদি মাস্ক নিই তাহলে আমাদের ফটো রেজিস্টটা এমন চুজ করব যেখানে আলো পড়বে না সেটা হার্ডেন হয়ে থাকবে, আর যেখানে আলো পড়বে সেটা সফটেন হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? এইবার ওই ইনস্ট্রুমেন্ট দিয়ে ফোকাস টোকাস করে, যে ফোকাস বিমটা মানে এর তলায় আমার ওই ফোকাস করে এই ফোকাস বিমটা এখানটা এসে পড়লো, তাহলে এইখানটা কি তৈরি হলো, এইটার একটা রেপ্লিকা তৈরি হবে ছোট্ট করে, তাই তো? হ্যাঁ স্যার। করে আমি ফটো রেজিস্টটাকে ধুয়ে দিলাম। ধুলে কি হবে, যে জায়গাটা হার্ডেন রয়ে গেছে সে সে পরিষ্কার হবে না, সে জলে ধোবে না, তার জন্য আলাদা মেটেরিয়াল আছে ধোয়ার জন্য, আর বাকি পোর্শনটা জলে ধুয়ে যাবে। তাই যদি হয় তাহলে আমার এই যে সাবস্ট্রেটটা যেটা আমি নিয়েছিলাম শুরু, সেইটার মাথায় এখন একটা টুপি তৈরি হবে। এর মাথায় এখানটায় আমার একটা হার্ডেন ফটো রেজিস্ট রয়ে যাবে, বাকি পোর্শনটা ধুয়ে চলে যাবে, রাইট? এগ্রি তো? এগ্রি না নট এগ্রি? হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে,
আচ্ছা একটা জিনিস একটু বলবেন, ওই যে পজিটিভ আর নেগেটিভ ফটোরেজিস্ট একটু কোন দুটো আরেকবার একটু বলে দেবেন? যদি আলো পড়ে সফট হয়, প্রথমে হার্ড থাকে, আলো পড়ে সফট হয়, তাহলে ওটাকে বলা হয় নেগেটিভ ফটোরেজিস্ট। আর যদি প্রথমে সফট থাকে, আলো পড়ে হার্ড হয়, সেটা হচ্ছে পজিটিভ ফটোরেজিস্ট। ঠিক আছে স্যার। ঠিক আছে, এইবার কি করা হয়, এইখানটায় আমরা এচিং পদ্ধতি করি। এচিং মানে আমরা কেমিক্যালি করতে পারি, যেমন হাইড্রোফ্লুরিক অ্যাসিড আর FeCl3 এর মধ্যে আমরা যদি সিলিকনকে চুবিয়ে রাখি, সিলিকনটা ক্ষয়ে যেতে থাকে। ওকে, কেমিক্যালি করতে পারি, ফিজিক্যালি করতে পারি। ফিজিক্যালি কি, খুব হাই পাওয়ার আয়ন দিয়ে এটাকে বোমবার্ড করলাম এটার উপর, তাহলে এটা ক্ষয়ে যেতে থাকবে। খুব হাই পাওয়ার ইলেকট্রন দিয়ে বোমবার্ড করলাম, তাহলে এটা ক্ষয়ে যেতে থাকবে। ওকে, এটাকে বলা হয় এচিং। কেমিক্যাল এচিং, আয়ন এচিং, ইলেকট্রন এচিং ইত্যাদি। এচিং করার মানে অ্যাকচুয়ালি বাকি ইলেকট্রনটাকে ক্ষয়ে নিলাম, কিন্তু কি হলো, যেই জায়গাটা মাস্কড হয়ে আছে সেই জায়গাটার কিন্তু ক্ষইবে না কোনো অবস্থাতেই। পলিমারটা এরকমই। তাহলে আলটিমেটলি আমি কি পাবো, বাকি পোর্শনটা ক্ষয়ে যাবে, এরকম একটা জিনিস দাঁড়িয়ে থাকবে আমার সাবস্ট্রেটের উপর। বুঝে যাচ্ছে? এরপরে আমি রেজিস্টটাকে ধুয়ে, ওর পার্টিকুলার একটা কেমিক্যাল আছে সেটা দিয়ে ধুয়ে দিলাম, তাহলে এইটা হবে আমার আউটপুট। হবে তো? হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে। ঠিক আছে, এবার বলো সাইজ কেমন হবে। আমার ধরো যে মাস্কটা নিয়েছিলাম, মাস্কটা এইটা ছিল 10 সেন্টিমিটার, আর এইটা যে করেছিলাম এইটা ছিল ধরো 2 সেন্টিমিটার। ওকে, তাহলে এইটা ফোকাসড হলো, এই টোটাল সিস্টেমটা ফোকাসড হলো 220 ন্যানোমিটার রে। তাহলে এই ঢাকা পোর্শনটা কতটা এরিয়া নিয়ে থাকবে? পাঁচ দিয়ে ভাগ করতে হবে, 44 হবে। তাহলে কত হবে? 45, তাই তো? রাইট? তাহলে এই যে পোর্শন, হ্যাঁ 45ই তো, 44, হ্যাঁ 44। তাহলে এই যে পোর্শনটা আমার দাঁড়িয়ে রইলো, এর সাইজ 44 ন্যানোমিটার। এগ্রি? বুঝা গেল? বুঝা যাচ্ছে জিনিসটা? স্যার একবার বলুন জিনিসটা, ওই যেটা আগে বললেন ওই 220 ন্যানোমিটার ওইখানটা। দেখো 220 ন্যানোমিটারটা আমি ধরে নিলাম কি মিনিমাম যে সাইজটা হবে 220 ন্যানোমিটার হবে, কেন কি ওয়েভলেন্থটা আমি 220 ন্যানোমিটারের ইউভি ইউজ করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। ঠিক আছে, এর থেকে ছোট হবে না, এর থেকে বড় হতে পারে। আচ্ছা আচ্ছা, তাই তো? এবার আমি এটাই ধরে দিলাম 220 ন্যানোমিটার। এবার আমি যে মাস্কটা ইউজ করেছি সেটা ধরো 10 সেন্টিমিটার লম্বা। আচ্ছা, তার মানে 10 সেন্টিমিটারটা 220 ন্যানোমিটারে ফোকাস হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে যে শেডেড এরিয়াটা রেখেছিলাম সেটা ধরো 2 সেন্টিমিটার লম্বা। আচ্ছা, হ্যাঁ সেটা তাহলে কত হয়ে যাবে? 45 ন্যানোমিটার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তার
মানে অ্যাকচুয়ালি এই যে পোর্শনটা যেটা ঢাকা রয়ে গেল সেটা তো ওই পোর্শনটুকু, এই শেডেড পোর্শনটুকু, তাই না? তাহলে এই যে পিলারটার সাইজ, এটা 45 ন্যানোমিটার ডায়ামিটারের সাইজ হচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এর সুবিধা কি? সুবিধা হচ্ছে খুব ছোট ডাইমেনশন অব্দি পৌঁছে যাওয়া যেতে পারে। এটা আমি 2 সেন্টিমিটার বলেছি, এটা যদি 0.5 সেন্টিমিটারে আঁকি তাহলে 10 ন্যানোমিটারে পৌঁছে যাব, তাই তো? এরকম ভাবে অনেক ছোট সাইজে পৌঁছে যেতে পারে ডিপেন্ডিং অন ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ কমালেও আরো ছোটই পৌঁছবো। এগ্রি? এনি শেপ ক্যান বি জেনারেটেড। এই যে মার্কসটা, এইখানে আমি যে ছবিটা আঁকলাম সেইটার ছবি এখানে এলো। এটা যদি আমি ট্রায়াঙ্গুলার আঁকতাম এটাও ট্রায়াঙ্গুলারই তৈরি হতো, এটা যদি ট্রাপিজয়েডাল আঁকতাম এটাও ট্রাপিজয়েডালই তৈরি হতো, তাই তো? মানছো তো? হ্যাঁ 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 স্যার। তার মানে এনি শেপ ক্যান বি জেনারেটেড। আর এটা সেমিকন্ডাক্টরের টেকনোলজিতে খুবই ইউজ হয়। আর ডিসঅ্যাডভান্টেজ কি, প্রত্যেক কটা ওয়েফারের জন্য আলাদা আলাদা ভাবে এই প্রসেসটা করতে, ফুল প্রসেসটা করতে হবে, ফলে টাইম টেকিং। বুঝে গেল? বল মিলিং যেমন কন্টিনিউয়াসলি হতেই থাকছে, এটা তা নয়, এটা হচ্ছে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে প্রসেসটা করতে হবে হাতে ধরে ধরে, রাইট? ক্লিয়ার তো? স্যার এইগুলো কি ওই আপনার যে বইটা বলেছিলেন ন্যানো টেকনোলজির, ওই বইটাতে আছে? ওই বইয়ে না থাকলে এগুলোর আমি নোট দিয়ে দেবো, আমি নোটটা এখনো লেখা শেষ হয়নি, আচ্ছা আচ্ছা। যেটুকু হয়েছে দিয়ে দেবো। হুম হুম। ওই আবার তো কালকে ক্লাস নেই, পরশুদিনকে ক্লাস আছে তো? হ্যাঁ বোধহয়। না পরশুদিন ক্লাস নেই তো তোমাদের, বৃহস্পতিবার ক্লাস আছে আবার। হ্যাঁ সেটাই। বৃহস্পতিবারে খানিকটা এগিয়ে কিছুটা নোট দিয়ে দেবো, তারপরে আবার এইবার টুকরো টুকরো করে নোট দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই চ্যাপ্টারটা নোট দিয়েই পড়ো, এগুলো বই ঘেঁটে বেশি লাভ নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, বেরিয়ে যাও।